নমস্কার, আমি সৌমি হালদার, কানলা কলেজে বিএড বিভাগের 4th সেমিস্টারের ছাত্রী। আজকে আমার চ্যাপ্টার একাদশ শ্রেণীর অন্তর্গত গণতন্ত্র এবং একনায়কতন্ত্র এককটির উপএকক একনায়কতন্ত্র উপএককটি আজকে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব একনায়কতন্ত্রের সংজ্ঞাটি। একনায়কতন্ত্র গণতন্ত্রের একটি বিপরীত শাসন ব্যবস্থা। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্নভাবে মত দিয়েছেন। নিউম্যানের মতে রাষ্ট্রের মধ্যে একজন বা কয়েকজন ব্যক্তি যখন দেশের যাবতীয় শাসন ক্ষমতা করায়ত্ত করে অপ্রতিহতভাবে তা প্রয়োগ করে থাকেন তখন সেই শাসন ব্যবস্থাকে একনায়কতন্ত্র বলে অভিহিত করেছেন। আবার অস্টিন রেনি বলেছেন একনায়কতন্ত্র বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বলছেন যেখানে বলছে একজন বা একটা ক্ষুদ্র গোষ্ঠী যার হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকবে। তাহলে সাধারণভাবে বিশেষ কোনো ব্যক্তি বা সমন্বয়ক জনগণের নামে অধিকাংশ ক্ষেত্রেই বলপূর্বক ক্ষমতাকে অধিকার করেন, কিন্তু কার্যক্ষেত্রে তাদের শাসন জনগণের কল্যাণের ক্ষেত্রে পরিচালিত হয় না। তাদের সবসময় শাসনটা কিসের ক্ষেত্রে পরিচালিত হয়? বিশেষ একটি শ্রেণীর স্বার্থে পরিচালিত হয়ে থাকে। একনায়কতন্ত্রকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়। প্রথমেই হচ্ছে ব্যক্তিগত একনায়কতন্ত্র বা পার্সোনাল ডিক্টেটরশিপ। দ্বিতীয় দলগত একনায়কতন্ত্র বা পার্টি ডিক্টেটরশিপ। তৃতীয় সামরিক একনায়কতন্ত্র বা মিলিটারি ডিক্টেটরশিপ। প্রথমেই আলোচনা করব ব্যক্তিগত একনায়কতন্ত্র বা পার্সোনাল ডিক্টেটরশিপ। বলতে বোঝায় যখন একজন ব্যক্তি বা নেতার হাতে দেশের যাবতীয় ক্ষমতা চূড়ান্তভাবে কেন্দ্রীভূত থাকে তখন তাকে ব্যক্তিগত একনায়কতন্ত্র বলে। উদাহরণ হিসেবে আমরা রোমের জুলিয়াস সিজার কিংবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পর আফ্রিকা মহাদেশের ঘানায় কুমারের শাসন ব্যবস্থাকে আমরা ব্যক্তিগত একনায়কতন্ত্রের প্রকৃষ্ট উদাহরণ হিসেবে বলতে পারি। একইভাবে জার্মানিতে হিটলার এবং ইটালিতে যে মুসোলিনি আইনমোদিত পদ্ধতিতে ক্ষমতা লাভ করার পরে স্বৈরাচারী যে ব্যক্তিগত একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন তাও কিন্তু বলা বাহুল্য। দ্বিতীয় হচ্ছে দলগত একনায়কতন্ত্র বা গ্রুপ ডিক্টেটরশিপ বা পার্টি ডিক্টেটরশিপ যাকে আমরা বলি। বলতে বোঝায় দেশের যাবতীয় রাষ্ট্রক্ষমতা পুরোপুরি একটি দলের হাতে যখন কেন্দ্রীভূত থাকে এবং সংশ্লিষ্ট দলটি ছাড়া অন্য সমস্ত দলকে অস্বীকৃতি হিসেবে দেওয়া হচ্ছে, তাকে আমরা বলছি দলগত একনায়কতন্ত্র। দলগত একনায়কতন্ত্রের মধ্যেও আবার ব্যক্তিগত একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেখা যায়। যেমন নাৎসি পার্টি দলীয় একনায়কতন্ত্রের আড়ালে হিটলার এবং ফ্যাসিস্ট দলে যে মুসোলিনির ব্যক্তিগত একনায়কতন্ত্র আমরা যে লক্ষ্য করতে পারি, এবং সেক্ষেত্রে জার্মানি এবং ইতালিতে যথাক্রমে হিটলার এবং মুসোলিনি ছিলেন দলনায়ক। সেই জন্য তাদের এই শাসন ব্যবস্থাকে আবার দলগত একনায়কতন্ত্র বলে অভিহিত করা হয়। তৃতীয় সামরিক একনায়কতন্ত্র বা মিলিটারি ডিক্টেটরশিপ। যখন কোনো একজন সেনানায়ক বা কোনো সামরিক গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতা দখল করে সামরিক শাসন চালু করে থাকেন তখন তাকে সামরিক একনায়কতন্ত্র বলা হয়। নাইজেরিয়া, মিশর, পাকিস্তান প্রভৃতি দেশের কথা এ প্রসঙ্গে উদাহরণস্বরূপ বলা যেতে পারে। এছাড়াও এশিয়া, লাতিন আমেরিকায় এই ঔপনিবেশিক দেশগুলিতেও কিন্তু সামরিক একনায়কতন্ত্রের প্রভাব অত্যাধিক পরিমাণে আমরা দেখতে পাই। এরপর আসছি একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য। একনায়কতন্ত্রের কতগুলি বৈশিষ্ট্য আছে, এগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একনায়কের সর্বব্যাপী প্রাধান্য। তারা প্রথমেই বলছে এক জাতি হবে, এক রাষ্ট্র হবে এবং এক নায়ক হবে, যেখানে একজনই মাত্র শাসক প্রাধান্য থাকবে এবং তিনি যা বলবেন তাই হবে, এবং তার একটা বিশেষ দল থাকবে বা একটা শ্রেণী থাকবে কিংবা সামরিক শক্তির সক্রিয় সমর্থন থাকবে। দ্বিতীয় রাষ্ট্রের সর্বব্যাপী কর্তৃত্ব। মুসোলিনি বললেন যে রাষ্ট্রই হচ্ছে সব, রাষ্ট্রের বিরুদ্ধে কেউ যাবে না কিংবা রাষ্ট্রের বাইরে কিছু হতে পারে না, রাষ্ট্রই সব কিছু কাজ করবেন। তৃতীয় কঠোরতা অবলম্বন। একনায়কতন্ত্রের সরকারি পরিকল্পনা
এবং নীতিসমূহকে কার্যকর করার জন্য অত্যন্ত কঠোরতা অবলম্বন করা হয়। ফলে অতি সহজেই সরকার ঈপ্সিত লক্ষ্যে উপনীত হতে পারেন। এরপর একনায়কতন্ত্রের গুণ বা সুবিধা সেগুলির কথা বলবো। তো এই সুবিধাগুলো কী কী হতে পারে? প্রথম হচ্ছে দলীয় প্রথার কুফল মুক্ততা। দলীয় প্রথার কুফল থেকে মুক্ত হওয়ার একনায়কতান্ত্রিক ব্যবস্থায় শাসন কার্যে শৃঙ্খলা এবং উৎকর্ষতা বৃদ্ধি পায়। একনায়ক নিজেই দক্ষ এবং দৃঢ়তার সঙ্গে প্রশাসন পরিচালনা করতে পারেন। একনায়কতান্ত্রিক রাষ্ট্রে দলীয় সংঘর্ষ এবং দলব্যবস্থার জন্য অর্থের অপচয় এবং রাজনীতিতে অযোগ্য ব্যক্তির উত্থান কিছুই হয় না। সরকারি স্থায়িত্ব। একনায়কতন্ত্রের ব্যবস্থার ফলে সরকারের স্থায়িত্বটা বজায় রাখার পক্ষে একটা অনুকূল ব্যবস্থা। 3 নম্বর, স্বচ্ছ এবং সুদক্ষ প্রশাসনের উপস্থিতি। আইনশৃঙ্খলা ব্যবস্থা কঠোর হওয়ায় একনায়কতন্ত্রে প্রশাসনিক দুর্নীতির কোনো আশঙ্কা থাকে না। তাছাড়া একনায়ক নিজে দক্ষ এবং সুযোগ্য হলে এবং তার পছন্দ অনুযায়ী যোগ্য ব্যক্তিদের প্রশাসনের উচ্চ স্তরে নিয়োগ করলে একজন দক্ষ প্রশাসন গড়ে উঠতে পারে এবং এই ব্যবস্থা একটা উল্লেখযোগ্য ব্যবস্থা। চতুর্থ, কর্মসূচির দ্রুত রূপায়ণ। একনায়কতান্ত্রিক ব্যবস্থা যেহেতু সমগ্র দেশের শাসন সংক্রান্ত নীতি নির্ধারণ এবং রূপায়ণের ক্ষেত্রে একটা বিশেষ কার্যকর ভূমিকা পালন করে, তাই সরকারি যে কর্মসূচির দ্রুত রূপায়ণ এখানে সম্ভবপর হয়ে থাকে। এরপরে আসছি যে একনায়কতন্ত্রের অসুবিধাগুলি। তাহলে প্রথমেই একনায়কতন্ত্রের অসুবিধাগুলি কী কী হতে পারে? যে বলছে একনায়ক আত্মসমর্পণ বা আত্মপ্রত্যয়বোধকে জাগ্রত করতে দেয় না। একনায়কতন্ত্রে আলাপ আলোচনা ভাব বিনিময়ের কোনো সুযোগ থাকে না। এখানে ন্যায় বা সত্য প্রতিষ্ঠিত হয় না। এখানে এই শাসন ব্যবস্থায় জনগণের রাজনৈতিক স্বাধীনতার কোনো মূল্য নেই। এখানে মানুষের বুদ্ধিবৃত্তির বিকাশও ঘটে না। আত্মসম্মান এবং আত্মপ্রত্যয়বোধও জাগ্রত হয় না। 2, স্বৈরাচারী জনস্বার্থ বিরোধী একটা শাসন। একনায়কতন্ত্র সাম্য এবং সমানাধিকারের নীতিতে আস্থাশীল নয়, তাই এইরূপ শাসন ব্যবস্থায় মুষ্টিমেয় মানুষ দেশ শাসন করে এবং সংখ্যাগরিষ্ঠ মানুষকে বিনা প্রতিবাদে তাদের সেই স্বৈরাচারী জনস্বার্থবিরোধী শাসন অবনমত মস্তকে মেনে নিতে হয়। তৃতীয় হচ্ছে পাশবিক বল। একনায়কতন্ত্রের ভিত্তি হচ্ছে পাশবিক বল। বলপ্রয়োগের মাধ্যমে নায়ক তার শাসনকে স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করে এবং এই স্থায়িত্বটাকে বজায় রাখার জন্য নির্বাসন, কারাদণ্ড, মৃত্যুদণ্ড, এমনকি গুপ্তহত্যা আশ্রয় নিয়েও তিনি কুণ্ঠিত হন না। এইভাবে পুলিশ এবং মিলিটারির সাহায্যে তিনি বলপূর্বক তার অত্যাচারী এবং জনবিরোধী শাসন মেনে নিতে জনগণকে বাধ্য করে থাকেন। এরপরেই হচ্ছে যে একনায়কতন্ত্র ব্যবস্থা এমন একটি বিশেষ সুবিধাভোগী শ্রেণীতে পরিণত হয় এবং কালক্রমে জনগণ থেকে নিজেদের আলাদা করে এক অভিজাত শ্রেণীতে উন্নীত করে। জনগণের প্রতি ওই শ্রেণীর কোনো দায়িত্ব না থাকায় জনস্বার্থ উপকৃত হয় এবং শাসক গোষ্ঠী নিজেদের স্বার্থ ছাড়া অন্য কোনো স্বার্থকে রক্ষা করতে পারেন না। তাই জনগণের ন্যূনতম সামাজিক এবং অন্যান্য অধিকারকে পদদলিত করতেও তারা দ্বিধাবোধ করেন না। এই কারণে গণতন্ত্র বিরোধী একনায়কতন্ত্রকে বিগত শতাব্দীর সর্বাপেক্ষা বড় অভিশাপ বলে গ্রহণ করা সমীচীন। থ্যাংক ইউ।